चढ़ गया ऊपर रे, चढ़ गया ऊपर रे, अटरिया पे सुना कबूतर रे। गुटुर गुटुर, हाँ हाँ गुटुर गुटुर, ओहो गुटुर गुटुर। বন্ধ কর তোর এই অশ্লীল নাচ গান। ছি 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 ছি, মহাদেব মুখুজ্জের মেয়ে হয়ে তুই জঘন্য গান গাইছিস কি করে? কি করে নাচছিস এই নোংরা নাচ? বাবা, যে নাচ গানকে তুমি নোংরা বলছো, অশ্লীল বলছো, সেগুলোই কিন্তু বাজারে চলছে আজকে বেশি। তুই কি আমার বাড়িটাকে বাজার মনে করেছিস? বাজারের চেয়ে অধম। কি কি বললি? ঠিকই তো বলছি, এটা বাড়ি না হাতি। মেঝে সিমেন্ট চটে মাটি বেরোচ্ছে, খসে খসে পড়ছে পলেস্তারা, রং টং কবে যে উঠে গেছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। সরস্বতী, এখানে আলুর খোসা, ওখানে এক রাস ধুলো, রাবিশ। ওগুলো তো তুই পরিষ্কার করতে পারিস। জানি আজ সেটা তোর পরিষ্কার। কি বললে? আমার মেয়ে সরস্বতী ঝাঁটা ধরে ময়লা পরিষ্কার করবে? দেখো না মা, বাবা কি সব উল্টো পাল্টা বকছে। এই যে বলি, যত রাগ কি তোমার আমার মেয়ে সরস্বতীর উপর? আর তোমার লক্ষ্মী মন্ত্র মেয়ে লক্ষ্মী যে নাচের স্কুলে নাচ শিখতে যাচ্ছে, তার বেলায় চুপ করে না? লক্ষ্মী ভরতনাট্যম নাচ শেখে, শাস্ত্রীয় সঙ্গীত শেখে, ওই সরস্বতীর মতো ধেই ধেই করে অশ্লীল নাচ গান করে না। শুনলে তোমা, বাবা আমার নাচ গানকে অশ্লীল মনে করে। তা করবে না কেন? মাস্টারি থেকে রিটায়ার হয়ে যাবার পর বাবু একেবারে বুড়ো হয়ে গেছে। না 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 গিরিজা, বুড়ো হয়ে যাবার জন্য আমি সরস্বতীর গানের সমালোচনা করিনি। আমি সমালোচনা করছি আমার আমার আদর্শের জন্য। আদর্শ? হ্যাঁ আদর্শ। আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে তিনি জলস্পর্শ করতেন না। সদা সত্য কথা বলতেন, সহজ সরল পথে চলতেন। নেশা বলতে ছিল শাস্ত্রীয় সঙ্গীত আর ভরতনাট্যম। ও মা, বাবা জানি না ওই শাস্ত্রীয় সঙ্গীত, আই মিন খেয়াল শুনলে এই যুগের ইয়ং ছেলে মেয়েদের মনের দেওয়াল একেবারে ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক। যা বলেছিস সরস্বতী। আর ভরতনাট্যম জিনিসটা কি জানিস? কি? মুখে হুপ হাপ শব্দ করে বাঁদর নাচ রে, বাঁদর নাচ। আমার বংশানুক্রমিক আদর্শকে তুমি উপহাস করো না। সরস্বতীকে বলে দাও যেন ওই রকম নাচ গান এই বাড়িতে আর কোনোদিন না করে। ও মা, সে কি কথা গো? আজ বাদে কাল যে ওর ফাংশন আছে। ফাংশন? হ্যাঁ, হোল নাইট প্রোগ্রাম। আমার নাচ গান দিয়ে আবার ফাংশন শুরু হবে বাবা। ওই নাচ আর ওই গান দিয়ে যে ফাংশন শুরু হয় সেটা ফাংশন নয়, চরিত্রহীনতার জাংশন। এই ব্যভিচার কালনাগিনীর দংশনের সমাজ ব্যবস্থার মুখ দিয়ে গরল উঠবে, গরল। তপবীন শিক্ষার এই ভারতবর্ষে অমৃতের কলা আর কোথাও পাওয়া যাবে না। সারা জীবন মাস্টারি করে করে সংসারটাকে মনে করেছে স্কুল। সরস্বতী, বলো মা, তুই নাচ গান প্র্যাকটিস কর। আই এম রেডি মাম্মি। না মা, ওরে তোর মাকে আর একবার মনে করিয়ে দে যে তোর নাম সরস্বতী। দেবীর নামে নাম, যে দেবী বাক্যের দেবী, রাগ সঙ্গীতের দেবী, শিক্ষার দেবী। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে, এই মন্ত্রে যাকে পুজো করা হয় সেই দেবীর নামে নাম তোর সরস্বতী। সেই সরস্বতীকে আমি এই ব্যভিচারের নাচ গান কিছুতেই করতে দেব না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে আমিও তোমাকে শেষ কথা বলছি। শোনো বাবা, তুমি সেকেলে বলে আমাদের জীবনে প্রথম সকালে তুমি সূর্য ডোবাতে চাইছো। সরস্বতী, তুমি কি জানো তোমার প্রথম পক্ষের ছেলে গণেশ আমাকেই সমর্থন করে? গণেশ এত নিচে নেমে গেছে? কেন নামবে না? তার নিজের বোন লক্ষ্মী যে পক্ষীর মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, বেকার বাউন্ডুলে গান পাগলা কমালের সঙ্গে। সুরের সঙ্গে সুর তো মিলবেই, দুজনেই জোড়াই শাস্ত্রীয় সঙ্গীত আর নৃত্যের ছাত্র। শোনো বাবা, মাত্র দুদিন বাকি। দুদিন পরে আমাকে ফাংশনে গিয়ে নাচ গান করতে হবে। তাই ওই লেখাপড়াটা শিখে তুলে দিয়ে আমি নাচ গানটাকেই বেছে নিয়েছি। কারণ এই যুগে লেখাপড়ার চেয়ে নাচ গানের দাম অনেক বেশি, বিশেষ করে ওয়েস্টার্ন নাচ গান। তাই ওই ওয়েস্টার্ন নাচ গানের ফাংশন করেই আমি হতে চাই এই যুগের মুখ্য রানী। বাবা বাবা, মহাদেব মুখুজ্জের ছোট মেয়ে সরস্বতী তার মায়ের কাছ থেকে স্বাধীনতার দীক্ষা পেয়ে গেছে। তবেই তো
আমি যে বাস্তববাদী। তা শাহজাদি মেয়ের বেগম সাহেবা মা, তুমি তো পারো ওই মেয়ের মতো চুলে কলপ দিয়ে ওয়েস্টার্ন নাচ গান শিখে নিতে পারো না? এই যে মুখ সামলে কথা বলবে। গিরিজা, তুমি মনে রেখো আমি তোমার স্বামী। আর তুমিও জেনে রেখো, এই যুগে রিটায়ার করা স্বামীরা তাদের স্ত্রীদের কাছে স্বামী নয়, স্বামীর দামি। কি বললে? যে কথাটা মা এইমাত্র বললো তা কিন্তু ভীষণ দামি। ঠিক এই মুহূর্তে আমার বলতে ইচ্ছে করছে, দাও টু বুটে দুটা তুমি হোক। শোনো বাবা, তাহলে তোমাকে একটা স্পষ্ট কথা বলি, যে কথাটা আমি অনেকদিন ধরে বলবো করেও বলে উঠতে পারিনি। ব্যস্ত ওই কি বলে কষ্ট করে এই কথাটা বলি। সে তো বলতেই হবে বাবা, কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে। তার উপর লক্ষ্মী সরস্বতীর বিয়ে দিতে হবে, কার্তিকের পড়ার খরচ আছে। তুমি ঠিক বলেছো মা। আমি তো ঠিক সময় ঠিক কথাই বলি বাবা গণেশ। গিরিজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা লম্বা ঠোঁটের পাখি, যে পাখির নাম ধনেশ। এইখানে তার মুখ আর ওইখানে তার ঠোঁট। বাবা, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। গণেশ, কথাটা শুনতে খারাপ লাগলো, আমি কিন্তু ঠিকই বলেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবেই তো। সিবিআই অফিসার হয়েছো, নতুন জীবনের স্বপ্ন দেখছো, আর বলবে না? বলবি তো। আর আমি যে আমার সারা জীবনের রোজগারের সব টাকা তোদের জন্য খরচ করে নিঃশেষ হয়ে গেছি রে বাবা। ওর কথা বাদ দে তো বাবা গণেশ, আজ তো তুই মাইনে পেয়েছিস তাই না? হ্যাঁ মা। তাহলে আর দেরি করিস না, কার্তিককে সঙ্গে করে নিয়ে তুই বাজারে চলে যা। সংসারে সব জিনিস বাড়ন্ত, চুন থেকে নুন পর্যন্ত সব কিনতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমার পরার শাড়িটা দেখতে পাচ্ছিস তো বাবা? বাজার থেকে একটা ভালো শাড়ি কিনে আনিস। শাড়ি? হ্যাঁ বাবা গণেশ, পারিস তো সরস্বতীর জন্য দুটো ভালো ব্লাউজ কিনিস। এই নে ফর্দ। লক্ষ্মী কোথায়? লক্ষ্মী গেছে শাস্ত্রীয় নৃত্য আর সঙ্গীতের ক্লাস করতে। বাবা বাবা, আমি ক্লাস করে ফিরে এসেছি বাবা। এসেছিস না? ও দাদা, তুই যখন বাজার যাবি তখন আমার জন্য খুব ভালো দেখে একটা ভারতনাট্যমের পোশাক কিনে নিয়ে আসবি না প্লিজ? পোশাক? বাবা গণেশ, মানে বলছিলাম কি, ওই সকলের সবকিছু কেনা হয়ে গেলে যদি টাকায় কুলোয় তো আমার জন্য একটা ধুতি আনিস না বাবা? আমি একটু একটু করে এই রাক্ষসের সংসারটার পেটে চলে যাচ্ছি। এই ফর্দে লেখা আছে 21 রকম জিনিস। মা বলেছে চাল থেকে নুন পর্যন্ত কিনিস, তার সঙ্গে মায়ের শাড়ি, বাবার ধুতি, লক্ষ্মীর নাচের পোশাক, সরস্বতী ব্লাউজ। বলো তোমরা, তোমাদের আর কি দরকার? সংসারে কোন জিনিসটা নেই? তোমরা চিৎকার করে বলো, তোমাদের জন্য আর কি কিনতে হবে? জুতো দাদা, এই জুতোটায় কতগুলো তাপি মার আছে দেখ। কার্তিক, জুতোয় তালি দিয়ে চালানোর মতো তুই এই সংসারটাকে চালিয়েছিস দাদা। সেটা বাবা, মা, দিদি, সরস্বতী বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে যখন পেরেছিস তখন কাল থেকে তুই খালি পায়ে হাঁটবি। দাদা, গণেশ, আমার বস মারা যাবার আগে তার মেয়ে সুপর্ণার সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট করে দিয়ে গেছে। কি বললি? হয়ে গেছে? হ্যাঁ, 3 মাস আগে। তার বিশাল সম্পত্তি 3 ভাগের 1 ভাগ মালিক আমি। তাই সুখের সেই স্বপ্নে রাজত্ব ছেড়ে তোমাদের দুঃখের নরকে আমি একদিনও থাকতে চাই না। আমি চললাম। না, না রে দিদি না, এটা তো বড় মার হার। এই হারটা নিয়ে আমি কি করব? শাকরার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দিবি। বড় মার শেষ স্মৃতিচিহ্ন এই এক ছিলতে হার আমি বিক্রি করে দেবো। বিক্রি না করলে আমি তোর পরীক্ষার ফিস জমা দেবো কেমন করে? দিদি, অমত করিস না ভাই, এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন বলে তুই মনে মনে কষ্ট পাসনি? কিন্তু না 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 না, কোনো কিন্তু নয় রে কার্তিক। একটা একটা করে মায়ের যেটুকু সোনা ছিল সংসারের প্রয়োজনে সব বিক্রি করে দিয়েছি, বাকি ছিল এই হারটুকু। আজ মা সেই পুরনো দিনের চিনের বাক্স খুলে এই হারটা আমি বের করে নিয়ে এসেছি। তুই যা লক্ষ্মী, যা তাড়াতাড়ি হারটা বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে আয়, কারণ আজ যে তোর পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট দিন। দিদি, আজ যদি আমার লেখাপড়া করার শেষ দিন হয়, তার মানে আমি যদি কলেজে না যাই
পরীক্ষা না দিই? ওরে না না না, কার্তিক ও কথা বলিস না। তোকে পরীক্ষা দিতেই হবে, তোকে পাশ করতেই হবে। আমাদের বুড়ো বাবা যে তোর মুখ চেয়ে বসে আছে ভাই। কিন্তু দিদি, দিদি তুই কি জানিস দিদি, এদেশের কত সংসারের কত বুড়ো বাবারা তাদের সর্বস্ব নিঃশেষ করে দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে তাদের চাকরির অপেক্ষা দিন গুনছেন। জানি 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 রে ভাই, আমি সব জানি। জানিস তো তোর বাবার হিসেবের এতখানি ভুল হচ্ছে কেন? একটা আশার ফুলকে ফুটিয়ে তোলার জন্যই হয়তো আমাদের এই ভুল। কিন্তু কিন্তু এই ভুলটা আমার মা করছে না, আমার ছোট বোন করছে না। এমন ভুল কি সবাই করতে পারে ভাই? তুই কি রে দিদি, তুই কি? এত ক্ষমা তুই কার কাছ থেকে শিখলি? আমার এই দেবতার মতো বাবার কাছ থেকে। হ্যাঁ, সেই দেবতার মতো কিন্তু আমাদের সেই দেবতার মতো বাবা যেন দিনের পর দিন কেন বোবা হয়ে যাচ্ছে। লোকের বাড়ি পুজো করে যা পাচ্ছে তাই নিয়ে এসে সংসারের অভাব মেটাবার চেষ্টা করছে। আমি কত চেষ্টা করছিস, তবু একটা চাকরি পাচ্ছিস না। তাহলে দিদি এত ক্ষমা কিসের? ক্ষমা? হ্যাঁ কার্তিক, ক্ষমা জমা খরচ তখন করবি যখন তুই পাশ করে একটা চাকরি পাবি। দিদি রে, ভগবানের দেখা পাওয়া সম্ভব, কিন্তু এ যুগে আমার মতো ছেলেদের চাকরি পাওয়া সম্ভব নয়। তবু তোকে চেষ্টা করতেই হবে, যেমন করে হোক থেকে বাবার দুঃখে ভাগ নিতেই হবে। মনে রাখতে হবে কার্তিক, একমাত্র তুই আমাদের আশা ভরসা। ভরসা দিদি, ভরসা আমার হিসেবে সে ভরসা বর্ষার ভরা নদীর মতো শুধু দুঃশব্দে তরঙ্গ তুলে নিরাশার সমুদ্রে হারিয়ে যাবে। কার্তিক, বড় দিদির সঙ্গে তর্ক করবি না, আর একটা মুহূর্ত দেরি না করে তুই এই হাতটা বিক্রি করে দিয়ে আয়। যা বলছে। দিদি জানিস, আমার জীবন থেকে দাদা হারিয়ে গেছে, তাতে আমি দুঃখ পেয়েছি কিন্তু কষ্ট পাইনি রে ভাই। যদি আমার লেখাপড়া হারিয়ে যায় তাতে হয়তো আমি কষ্ট পাবো দিদি, কিন্তু ব্যথা পাবো না। কিন্তু তুই রে দিদি, তুই যদি কোনোদিন হারিয়ে যাস কার্তিক, তাহলে সেদিন আমার পৃথিবীতে কিছুই থাকবে না রে দিদি। যদি কোনোদিন হারিয়ে যায় না রে দিদি, না। তাহলে আমি সেদিন আমার স্বার্থপর মায়ের আঁচল ধরে কেঁদে কেঁদে বলবো। কি বলবি রে কার্তিক? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও কার্তিক, মাগো আমার শোলক বলা কাছলা দিদি, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও মাগো আমার শোলক বলা কাছলা দিদি। ভাই, তুমি তো একদিন আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আমি তো মেয়ে, সংসারে সব মেয়েকে একদিন বাবা মা ভাই বোনকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতেই হয়। তমাল আমার পথে বসে আছে। সেদিন আমি তার কাছে মাত্র একটা বছর সময় চেয়েছি। এই একটা বছর পার হয়ে গেলে সে তো আমার আর কোনো কথাই শুনবে না, জোর করে আমাকে বউ করে নিয়ে যাবে তার সংসারে। কথাটা ভাবতেও কত ভালো লাগে। শাঁখ বাজবে, মেয়েরা উলু দেবে, আর আমি বেনারসি শাড়ি পরে কপালে করে চন্দন এঁকে শ্বশুর বাড়ি চলে যাব। আর তারপর সেই জমি চাপা রজনীগন্ধার গন্ধে ভরা ফুলসজ্জার রাত। আর তারপর শুধু স্বপ্ন আর স্বপ্ন। মুখেতে লাজ, চোখে কথা কওয়া, মুখে
থাকা হৃদয় দুয়ার খুলে দু চলে দেখব মোরা ঝরে ঝরেছে বর্ষা হৃদয় দুয়ার খুলে দু চলে দেখব মোরা ঝরে ঝরেছে বর্ষা ফুলেরই গন্ধ মাখা সে মধুরা স্বপ্নে স্বপ্নে ধোয়া সে মধুরা লা 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 হু 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 সে মধুরা সে মধুরা সে মধুরা। তুই আমার একমাত্র লক্ষ্মী, তুই নামেও লক্ষ্মী কাজেও লক্ষ্মী, তুই তোর একমাত্র উপমা। তাই বলছিলাম টাকাটা আমাকে দিয়ে দিস, দরকার পড়লে আমি আবার তোকে ধার দেব। বারবার ধার দিলে ধারটা কিন্তু ভোঁতা হয়ে যায় মা। ও বাবা, মেয়ে আমার চাকরির জন্য এখানে সেখানে ঘুরে ঘুরে কত ভালো কথাই না শিখেছে। আমি আমি ও ঘরে যাচ্ছি মা। কেন রে দিদি? বাবা পুজো করে ফিরে এলো কিনা তাই দেখতে। দেখবার কি আছে মা, সে এলে তো বাড়ির দরজা থেকে তোর নাম ধরেই ডাকবে। না না মা, আজকাল যার বাবা চিৎকার করে ডাকতে পারে না, এতগুলো বাড়ির নিত্য সেবা সেরে বাবা যখন বাড়ি ফেরে তখন তখন বাবার মুখ দিয়ে যে আর কথা বেরোয় না মা। মা, আজ বাবা বাড়ি ফিরে এলে না আমি নিজের হাতে শরবত করে দেবো। হ্যাঁ, ওরে হতভাগী মেয়ে, এইসব কাজগুলো তোর অনেক আগে থেকেই করা উচিত ছিল। লক্ষ্মী আমার কদিন কি সামলাবে। মা মা, আমি কি স্বপ্ন দেখছি মা? তুমি আর সরস্বতী আজ যেন অন্য কথা বলছো। প্রায়শ্চিত্ত করছি রে দিদি, প্রায়শ্চিত্ত করছি। আজ আমি আর সরস্বতী দীর্ঘদিনের পাপের প্রায়শ্চিত্ত শুরু করে দিয়েছি। ওই ওই হতভাগী সরস্বতীকে আমি বলে দিয়েছি, যদি এখনো বাঁচতে চাস তাহলে উচ্চাঙ্গ সঙ্গীত শেখ। তোকে যেমন করেই হোক বুঝিয়ে সুজিয়ে তমালকে রাজি করাতেই হবে মা। মা গো, দাদা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার যত দুঃখ হয়েছিল, আজ তোমার আর সরস্বতীর মুখের কথা শুনে মনটা আমার কানায় কানায় ভরে উঠলো মা। মনটা মনটা আমার কানায় কানায় ভরে উঠলো। কিরে, তোকে যা যা বলেছিলাম তুই তাই তাই বলেছিস তো? বলেছি। লক্ষ্মী মোটেই বুঝতে পারিনি তাই না? মোটেই না, দিদির মনটা যে সরল। থাম তো, সরল মনে করে তুই যেন আবার ব্যাপারটাকে নিয়ে হজবরল করে ফেলিস না। এই কার্তিকটা কোথায় গেছে রে? বোধহয় বড় মা সেই সোনার হারটা বিক্রি করছে। বাবা বাবা, যাকে বলে হাতে পাজি মঙ্গলবার। আজকেই আমি আমার টাকাটা আদায় করে নেব। কিন্তু মা, আজকে ছোটদার কলেজে ফিস দেবার যে শেষ দিন। ফিজের টাকা বাদ দিয়ে বেশ কিছু টাকা থাকবে। কিন্তু না, তোর কোনো কিন্তুই আমি শুনবো না। আমি যা করছি তা অঙ্ক কষেই করছি। যেমন করে হোক তমালকে লক্ষ্মীর কাছ থেকে তোকে কেড়ে নিতেই হবে। তুমি বলার আগেই আমি লাইন করে নিয়েছি মা। বেশ করেছিস। প্রথম প্রথম ভেবেছিলাম চূড়াটা বেকার বন্ডুলে, এখন জানতে পাচ্ছি বাড়ি গাড়ি ব্যাংকের টাকা সব কিছুই আছে। ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই খুব সুখী হবি। কিন্তু সে যদি আমার প্রস্তাবে রাজি না হয়? মডেল হতে ছাড়ি মেয়ে, একটা সমস্ত ছেলেকে কি করে রাজি করাতে হয় মা হয়ে তাও আমাকে শেখাতে হবে। কিন্তু তুমি তো জানো না মা, তমাল সেদিন আমাকে একরকম ফিরিয়ে দিয়েছিল। শুধু ফিরিয়েই দেয়নি, রীতিমতন অপমান করেছে। তাই আমিও সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, যেমন করে হোক তাকে আমার চাই চাই চাই। আরে মেঘ না চাইতেই চল, তমাল না আসছে। আমি তার প্রিয় গানটা গাইতে শুরু করে দিই। চুপি চুপি কথা বলে চাঁদ চকোরি, চুপি চুপি কথা বলে চাঁদ চকোরি। একই এই যেন কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগিয়ে বসে আছে সরস্বতী। আমি কিন্তু এবার সত্যি সত্যি ময়ূরী হতে চাই। হ্যাঁ, সেটা সেদিন তোমার পার্কে পেখম মেলা দেখে আমি বুঝে নিয়েছি। যাকে, তোমার দিদি কোথায়? আমি যদি দিদি হতে চাই? হ্যাঁ, আমি শুনলাম একটা নর্দমা নদী হতে চায়। এই না 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 না, চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে।
আমি তোমার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে চাই। কি বললে? তুমি তুমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখবে? হ্যাঁ তমাল, হ্যাঁ, ও আজ আমার কাছে স্বীকার করেছে ও সারা জীবনই ভুল। তুমি ছাতার পাখিকে মনে করছো সুন্দর একটা বুলবুল। দেখেছিস তো দিদি, তোর রাজা আমাকে কি সব যাতা বলছে। এখনো তোর উপর রেগে আছে। আরে তুই জানা, ও রাগটা ভাঙিয়ে দে। না না লক্ষ্মী না, তুমি জানো না সেদিন পার্কেও। এই তো আমার দা, তুমি কি ইয়ার কি বোঝো না নাকি? ইয়ার কি? কি ব্যাপারে পার্কে তুই ওর সঙ্গে? আরে না রে না দিদি, তোর ভাবি বরকে কয়েকটা ইয়ার্কি করে কথা বলেছিলাম। আচ্ছা তুই বল না দিদি, দুদিন পরে যে আমার জামাইবাবু হবে, আচ্ছা শালি হয়ে কি তার সঙ্গে আমি ইয়ার্কিও করতে পারি না? নিশ্চয়ই, নিশ্চয়ই পারিস। লক্ষ্মী লক্ষ্মী তুমি বুঝতে পারছো না। বুঝেছি মশাই, বুঝেছি। আচ্ছা 1 বছর পরে ও তো তোমার শালি হবে, তাই শালির কথায় রাগ না করে ওকে ওকে তোমার ছাত্রী করে নাও। ছাত্রী? হ্যাঁ তমালদা, আমি তোমার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে তোমার প্রিয় ছাত্রী হতে চাই। দিদির সামনে আমি তোমাকে গুরু বলে মেনে নিলাম, তুমি আজ থেকে আমাকে তালিম দাও। কিন্তু না না না, কোনো কিন্তু নয় তমাল, এরপর তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যে ভালো হতে চায় তাকে তুমি ভালো হতে দাও, হাতটা বাড়িয়ে দাও। দাও বলছি। আমি আমার বোন সরস্বতীকে সঙ্গীত শিষ্যা হিসেবে তোমার হাতে তুলে দিলাম। আকাশে মেঘ ভাসে, ঝড় আসে, নামে বৃষ্টি। আকাশে মেঘ ভাসে, ঝড় আসে, নামে বৃষ্টি। পৃথিবীতে নামে যেন অনাসৃষ্টি। আকাশে মেঘ ভাসে, ঝড় আসে, নামে বৃষ্টি। ধূসর মাটিতে নামে বাদল ধারা, ধূসর মাটিতে নামে বাদল ধারা, অশনি চমকে যেন পাগল পাড়া, অশনি চমকে যেন পাগল পাড়া। আমি যেন দিকভুল দিশাহারা, আমি যেন দিকভুল দিশাহারা। থর থর কম্পিত এই বৃষ্টি। আকাশে মেঘ ভাসে, ঝড় আসে, নামে বৃষ্টি। মামা রে সানি সারে, নিনি মামা পানি সা, সারে মা পানি সা, সারে মা পানি সা, সারে মা পানি সা। আছে ঝড়, আছে ঝড়, আছে ঝড়, আছে ঝড়, আছে ঝড়, আছে ঝড়। এটা তো মিস লক্ষ্মীর বাড়ি। হ্যাঁ, 2 দিন আগে সে আমাকে নিজের হাতের ঠিকানাটা দিয়ে এসেছিল, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সব গেল কোথায়? তমাল তোমার আসতে কিন্তু ভীষণ দেরি হয়ে গেল। একই কে আপনি? আমার নাম চন্দ্রপতি সেনগুপ্ত। আমার একটা নাচ গান শেখাবার ছোট্ট নাচের স্কুল আছে, সেই নাচের স্কুল টিচারই করার জন্য আমি মিস লক্ষ্মীর সঙ্গে একটু আলোচনা করতে এসেছি। আরে দূর দূর, ওইসব লক্ষ্মী ফক্কি দিয়ে কোনো কাজ হবে না। আপনি বরঞ্চ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওই তমাল রায়ের সঙ্গে যোগাযোগ করুন। তমালবাবু? তমালবাবু আপনার কে হন? হ্যাঁ, এখনো পর্যন্ত কেউ হয়নি, তবে মানে খুব শিগগিরই। খুব শিগগিরই? না বাবা, নিঃশ্বাসকেও বিশ্বাস নেই। হ্যাঁ বলছিলাম কি, আপনার স্কুলের জন্য আপনি ওই তমালের সঙ্গে যোগাযোগ করুন। দেখি ওর আসতে এত দেরি হচ্ছে কেন? কে এই মেয়েটি? নিশ্চয়ই মিস লক্ষ্মীর বান্ধবী টান্ধবী হবে। কি হবে রে দিদি? ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বললো আমি যে 2টো ইঞ্জেকশন লিখে দিয়েছি এক্ষুনি কিনে নিয়ে এসো। হ্যাঁ তা তো বলবেনি, কিন্তু টাকা কোথায় দিদি? টাকা টাকা সেটাই তো ভাবছি রে ভাই। জানিস 2 দিন আগে এক ভদ্রমহিলাকে এই বাড়ির ঠিকানা দিয়ে বলেছিলাম আমি এসে গেছি মিস লক্ষ্মী। এসে গেছেন? আপনি এসে গেছেন? টাকা টাকা নিয়ে এসেছেন? টাকা? হ্যাঁ, এই 2000 টাকা। 2000? এই মুহূর্তে আপনি আমাকে কি উপকার করলেন দিদি, তা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এই কার্তিক, কার্তিক তুই টাকাগুলো নিয়ে ওষুধ, ইঞ্জেকশন, ডাক্তার যা করবো সব করে নিয়ে আসুন। আমি ততক্ষণ একটু মিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি। দিদি
এনার স্কুলে নাচের কথা বলেছিলিস? হ্যাঁ রে, এনারই নাম মিস চন্দ্রাবতী সেনগুপ্তা। নমস্কার। নমস্কার। আপনি দিদির সঙ্গে কথা বলুন, আমি পরে আপনার সঙ্গে আলাপ করব। দিদি, আমি কিন্তু বাবার ছেলের মতো বাবুটাকে সহজে ছাড়বো না। কাতে সে যেমন আমার বাবাকে জুতো মারতে উঠেছিল, আমিও তেমনি আমার পায়ের জুতো তার মুখে মেরে আমার বাবার অপমানের প্রতিশোধ আমি নেব। কাতে কি হয়েছে মিস লক্ষ্মী? আমার ভাইয়ের কথা বাদ দিন, বলুন বলুন মিস সেনগুপ্তা, আমার কবে থেকে জয়েন করতে হবে? যদি বলি আজ থেকে? আজ থেকে? কিন্তু আজ থেকে তো সম্ভব নয়, কারণ আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এইমাত্র আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করবেন, কিন্তু আজ আপনাকে কালই আমার সঙ্গে গিয়ে একটু নাচের স্কুলে দেখে আসতে হবে। না, আজ আমি গাড়ি নিয়ে এসেছি। গাড়ি? গাড়িও নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি গাড়িতে গিয়ে বসছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না যেন। না 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 না, আমি এতটুকু দেরি করবো না, আমি শুধু শাড়িটা পাল্টি। কিন্তু কিন্তু এর থেকে ভালো শাড়ি তার আমার নেই। ঠিক আছে, আমি যা পরে আছি তাই পরেই না হয় যাবো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলতে পারো, স্বর্গে। এই স্বর্গে মানে? আরে কাল থেকে যে নাচ গানের স্কুলে আমি জয়েন করবো না, হ্যাঁ। সেই স্কুলটা একবার ভালো করে দেখতে। ও হ্যাঁ, এক ভদ্র মহিলাকে দেখলাম গাড়িতে বসে আছে। ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাই। না না তামা। না কেন? আরে বাবা, না কেন? তুই সন্দেহবাদক মন, ওটা মেয়েদের নাচ গানের স্কুল, যদি কোনো পুরুষকে ওখানে এলাও না করে। ও তা অবশ্য ঠিক, তাহলে 1 মিনিট দাও। সময় হবে না। আরে বাবা 1 মিনিট। এখন সময় হবে আমি না তোমার কথা তামা। ভেবে একটা গান লিখে তার সুর করেছি, গানটা শোনো। আজকেই করার ছিল। নবমীর চাঁদ নীল নবতলে হাসে, নবমীর চাঁদ। তামার পরে শুনবো। আরে বাবা 1 সেকেন্ড, বাতাবি ফুলের গন্ধে বাতাসে ভাসে নবমীর চাঁদ, নীল নবতলে হাসে নবমীর চাঁদ। ডিস্টার্ব করো না তো, গাড়ির হর্ন বাজলে শুনতে পাচ্ছ না? যখন তখন গান আমার ভালো লাগে না, হাত ছাড়ো। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, আমার হাত ছাড়িয়ে চলে গেল। ও বলে গেল ডিস্টার্ব করো না। যে আমার গান শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকতো, সে আজ আমাকে বলে গেল যখন তখন গান ভালো লাগে না। আমি ওকে 1টা বছর সময় দিয়ে আমি ওর ভালোবাসার মূল্য দিয়েছিলাম, কিন্তু না 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 না, আমিও তো পুরুষ মানুষ, আমারও তো ধৈর্যের সহ্যের একটা সীমা আছে। আমি ওকে বুঝিয়ে দেবো, আকাশে চাঁদ একটা থাকলেও তারা আছে অনেক, অসংখ্য। তাই তাই আমি আমার গানের বাণীটাকে পাল্টে দিয়ে গাইব, নবমীর চাঁদ নীল নবতলে কাঁদে, নবমীর চাঁদ নীল নবতলে কাঁদে। সন্ধ্যা তারা আলোর মায়ায় বাঁধে ছায়া পথে আজ, মরুমরিচিকা হয়ে লাল হয় অবসাদে, নবমীর চাঁদ নীল নবতলে কাঁদে। রাতের কান্না যেন শিশির হয়ে তুমি ভালোবাসানো দক্ষিণ হাওয়ায় বয়ে। রাতের কান্না যেন শিশির হয়ে তুমি ভালোবাসানো দক্ষিণ হাওয়ায় বয়ে। এনেছি তামা, আমি এনেছি। দিবাগী ভ্রম ফুল ছুঁয়ে ছুঁয়ে, দিবাগী ভ্রম ফুল ছুঁয়ে ছুঁয়ে, মধুর রাগে নিষাদে, নবমীর চাঁদ নীল নবতলে কাঁদে, নবমীর চাঁদ নীল নবতলে কাঁদে।
আমার নরম মনটা একটু একটু করে শক্ত হয়ে উঠছে। শেষ পর্যন্ত এই ভদ্রমহিলাকে চরম অপমান করে আমি বেরিয়ে যেতে বাধ্য হব। কি আশ্চর্য কাণ্ড! নাচের স্কুলে নিয়ে যাবো বলে ভদ্রমহিলা নিয়ে এসে তুললো কিনা এই হোটেল কুইনে। বলে এখানে নাকি মালিক থাকে, কিন্তু কিন্তু কোথায় মালিক? 100 টাকার নোটের বান্ডিল, অথচ টাকার অভাবে আমার বাবার ওষুধ কেনা হয়নি, কার্তিকের বই কেনা হয়নি, সংসারের কত জিনিস কেনা হয়নি, অথচ টাকা এখানে যেন বৃষ্টির মতো পড়ছে। আবার আবার 1 গোছা নোট। কে ছুঁড়ে ফেলছে এই টাকাগুলো? এই টাকাগুলো, এই টাকাগুলো কার? ওই টাকাগুলো তোমার। আমার? কে কে আপনি? আমি যেই হই, টাকাগুলো কিন্তু তোমার। আশ্চর্য তো, লোকটাকে দেখা যাচ্ছে না অথচ কথা শুনতে পাচ্ছি। লোকটা কি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলাকে ডাকি। এই যে শুনছেন, কোথায় গেলেন ভদ্রমহিলা? ফুলশয্যার রাতে ফুলশয্যার ঘরে কি অন্য কোনো মহিলাকে থাকতে আছে? তার মানে আজ তোমার সঙ্গে আমার ফুলশয্যা। আপনি যেখান থেকে বলুন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, ফার্দার এরকম নোংরা কথা আপনি আমাকে বলবেন না। কথাটা নোংরা হলেও টাকাগুলো কিন্তু নোংরা নয়। কি বলতে চান আপনি? ওই টাকাগুলো তুমি তোমার ব্যাগে ঢুকিয়ে নাও। আমি টাকাগুলো? আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, আমার তো টাকা সত্যি বড্ড দরকার। হ্যাঁ, আমি টাকা না 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 না, কেন কেন আমি টাকা নেব? তোমার মুমূর্ষু বাবার জন্য ওষুধ কিনবে বলে। ভয়ঙ্কর অসুখ। আমি সেই কখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাবা এখন আমার কেমন আছেন, কি করছেন, আমি কিচ্ছু ভাবতে পারছি না। সামনেই তোমার ভাইয়ের পরীক্ষা। আশ্চর্য তো, এখনো তোমার ভাইয়ের বই কিনা হয়নি। এত কথা আপনি জানলেন কেমন করে? তোমার সংসারে দারুণ অভাব, দুর্ভিক্ষের মতো। তোমার ওপরে সংসারের সব দায়িত্ব। তুমি একদিন বলেছিলে না, এতদিন কোন পুরুষকেই খুঁজে পাইনি যাকে নাচিয়ে আমি আনন্দ পাবো। আপনি? হ্যাঁ হ্যাঁ, আজ আমি সেই কথাগুলোই তোমাকে ফেরত দিচ্ছি। তুমি প্রেম পত্র লিখতে চেয়েছিলে, এই কিশলয় তোমার ভালোবাসা কচি পাতার মতো আমার হৃদয়ে ছায়া ফেলেছে। তারপরেই তুমি আমার গলে চর মেরেছিলে। তোমার মনে আছে সে কথা? তুমি তুমি কি তাহলে কিশলয় মুখার্জি ওরফে রাজেন মল্লিক? তুমি যাকে বলেছিলে ছদ্মবেশী পশু। তার মানে নাচের স্কুল, নাচ শেখাবার চাকরি সব মিথ্যে মিথ্যে মিথ্যে। হ্যাঁ, সত্যি সত্যি, শুধু তোমাকে 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 আমার চাই। না না, তা তুই পাবি না রে জানো। পাবো পাবো, আমি তোকে অনেক অনেক টাকা দিয়ে কিনবো, হাজার হাজার টাকা। না না, আমি টাকা চাই না। আমি টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না। বিক্রি করবে কেন? অনেকগুলো টাকার বিনিময়ে তোমার একটুখানি শরীর আমাকে লিজ দেবে। বাড়ি গিয়ে বলবে তুমি চাকরি পেয়ে গেছো, নাচ শেখাবার চাকরি। বিনিময়ে তুমি মাসে মাসে পাবে অনেক অনেক টাকা। ভেবে দেখো কি করবে, ভেবে দেখো। আমি তোমার মুখে থুতু দিয়ে এখন এখান থেকে চলে যাব পরশু। যাওয়ার পথ বন্ধ। আমি ওই দরজা দিয়ে পালাবো। চক্রব্যূহের এই দুয়ারটা বন্ধ। আমি টেবিলের উপর উঠে ওই জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়বো। এই দরজাটা আমি বন্ধ করে দিলাম। আমি কোথায়? রাজেন মল্লিকের লালসার খাঁচায় তুমি বন্দিনী হয়ে গেছো। এই খাঁচা থেকে বেরোবার তোমার কোনো উপায় নেই। আমি আপনার পায়ে পড়ছি রাজেন বাবু, সেদিনে দুর্ভাইবারের জন্য আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো?
হরিণীর কান্না দেখে পশুরাজ সিংহের চোখে কি জল আসে? তাছাড়া তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে। না 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 রাজেন বাবু, বিশ্বাস করুন আমি কাউকে কিচ্ছু বলবো না। শুধু শুধু নিজের ইজ্জত নিয়ে আমি আমার সংসারে ফিরে যাব। ফিরে যাবে? হাসছে ওরা আবার অসহায় অবস্থা থেকে হাসছে। তাহলে তাহলে আবার কি করা উচিত? বাবা যে আমার মুখ চেয়ে আছে, আমি বাড়ি গেলেই বাবা আমাকে বলবে, লক্ষ্মী ওষুধ নিয়ে এসেছিস মা? আমি আমার মুমূর্ষ বাবার কথায় কি জবাব দেব? লক্ষ্মী ভাবছে। আবার বাবার মুখটা মনে পড়ছে। ডাক্তার বলেছে আজ থেকে কাল সকাল পর্যন্ত 3টে ইঞ্জেকশন দিতে না পারলে রোগীকে বাঁচানো যাবে না। কথাটা আমি কাউকে বলতে পারিনি। ওদিকে ভাই বলেছে 2-1 দিনের মধ্যে বইগুলো কিনতে না পারলে সে পরীক্ষায় বসতে পারবে না। আর তমাস আসবার সময় আমি তমালকে উপেক্ষা করে চলে এসেছি। আর মা, কাল রাত্রে মায়ের মুখে শুনেছি মা সরস্বতীকে বলছে, লক্ষ্মী যদি টাকা ইনকাম করে ঘরে ফিরতে না পারে তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। বিনা চিকিৎসায় বাবা মারা যাবে, ভাইয়ের পরীক্ষা দেওয়া হবে না, মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তমাল বলবে 1টা বছর সময় নিয়েছিলে। কি যন্ত্রণা! না 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 না, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। টাকা চাই, অনেক অনেক টাকা, যে টাকা দিয়ে কিনে যাবে আমার বাবার জীবন, ভাইয়ের হাসে, আর নিজের জন্য ছোট্ট একটুকু ঘর। আজ আমি সেই টাকা ব্যাগ ভর্তি করে নিয়ে আমার মায়ের স্বপ্নের সংসার সাজিয়ে দেব। রাজেন বাবু, আমি রাজি। তুই ফিরে এসেছিস মা? হ্যাঁ বাবা। তোকে না দেখে আমার যে কিরকম হচ্ছিল। আমি একটু আগে ফিরেছি বাবা। এই তোমার ওষুধ, ইনজেকশন, কার থেকে বই, মায়ের শাড়ি, বোনের আধুনিক পোশাক, হ্যাঁ বলতে ভুলে গেছি বাবা, তোমার ধুতি আমি কিনে এনেছি বাবা। আমার দাদা তোমায় ধুতি দেয়নি বাবা। আর কার্তিক তো ছেঁড়া চটিটা পরে ঘুরে বেড়ায়, তাই কার্তিকের একটা জুতো আমি কিনে এনেছি বাবা। এই এতগুলো জিনিস কিনতে আমার বড্ড দেরি হয়ে গেছে বাবা। তুই যে তোর নিজের জন্য একটা শাড়ি কিনেছিস, সেটা তো বললি না? হ্যাঁ বাবা, ওই নাচের স্কুলের চাকরিটা তো ফাইনাল হয়ে গেল, তাই ওদের কাছে অ্যাডভান্স নিয়ে আমার একটা ভালো শাড়ি কিনে ফেলেছি বাবা। কারণ কারণ কাল থেকে তো আমায় তো নাচের স্কুলের রেগুলার চাকরিতে জয়েন করতে যেতেই হবে। তা বেশ করেছিস মা, বেশ করেছিস। তা একখানা কেন, 2-4খানা বেশি করে কিনতে পারিসনি? মা, কই দেখি দেখি আমাদের কার কার জন্য কি কি জিনিস নিয়ে এসেছিস। দেখো মা, দেখো, শিগগির দেখো, তাড়াতাড়ি করে দেখো। ভাগাড়ে গরু পড়িয়াছে, তাই শকুনের দল হাজির হইয়া গিয়াছে। সারা জীবন রোগী সেজে বসে আছো। তুমি ঠিক বলেছো মা। এই দিদি, এগুলো না আমরা পাশের ঘরে নিয়ে গিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি। তাই চল সরস্বতী, তাই চল। চলো তো মা। এই দিদি, পাশের ঘরে চললাম রে। এই বাবার সামনে না এই সব শাড়িগুলো একদম দেখা যাবে না, একেবারে বুড়ো হয়ে গেছে। তুমি ঠিক বলেছো, আমি তো আগেই বলেছি, এই যুগে এত বুড়ো বাবা একেবারেই চলে। চল চল। বাবা, বাবা তুমি আর কতদিন এত কষ্ট করে এই সংসারে বেঁচে থাকতে চাও বলো বাবা? আর কতদিন? আরে তুই আমার জন্য এত ওষুধ, এত ইঞ্জেকশন কিনে আনলে কি হবে? আমি একবার যাই, একবার ওদের গিয়ে জিজ্ঞাসা করে আসি। ওগো, তোমরা বলতে পারো আমি কবে মারা গেলে তোমাদের সুবিধে হয়? বলতে পারো কবে কবে
কবে? না না না, এমন করে আর কান্নায় ভেঙে পড়লে চলবে না। হাসি স্টক বাড়াতে হবে, হাসি স্টক। বাবা বাবা আমার এই শাড়িটা দেখে চমকে উঠেছে, আর আমিও কিরম মিথ্যে কথার ব্রাশ চালিয়ে চালিয়ে সত্যির থেকেও চকচকে করে তুলেছি। সারা গায়ে কি যন্ত্রণা! কয়েক ঘন্টার মধ্যেই নারী লোভী ওই রাজেন মল্লিক আমাকে, আরে দূর, তাতে কি হয়েছে? টাকা তো এসেছে, সুখ সুখ আমার শরীরটাকে জড়িয়ে জড়িয়ে এই বাড়িতে ঢুকে পড়েছে। আমার মা আর বোন সুখ মাপছে, সুখ বিলাস বেছে নিচ্ছে, আর আমি মদ খেয়েছি, চরিত্র হারিয়েছে। কিন্তু এর জন্য কে দায়ী? দায়ী আমার দেশের সমাজ, দায়ী দেশের অসম ধনবন্টনের কারচুপি, আর তার চেয়েও বেশি দায়ী এদেশের স্বার্থ নির্ভর, সুখ নির্ভর, বিলাস নির্ভর শিক্ষাহীন শিক্ষা ব্যবস্থা, যার ফলে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ঝাঁকে ঝাঁকে যুবতী মেয়েদের এসে নামতে হয় পার্ট টাইম চাকরি করার সার্টিফিকেট নিয়ে। আরে তাতে সমাজের কি? মেয়েগুলো জানেন, ওই মেয়েগুলো দিনের আলোয় শহরে ঢোকে, আর সন্ধ্যের পর ওরা গায়ে ফেরে, বাড়ি ফেরে এই আমার মতো ব্যাগ ভর্তি, প্যাকেট ভর্তি সুখ কিনে নিয়ে। দিদি কিংবা বোনের শরীর বিক্রির টাকা নিয়ে দাদা কিংবা ভাইয়েরা যায় ওদের অসুস্থ বাবাদের জন্য ওষুধ কিনে নিয়ে আসতে। এসো এসো লক্ষ্মী, এসো এসো। বলে হাতি ঘোড়া গেল মজা বলে কত। তাহলে তুমি মিস্টার মুখার্জিকে কায়দা করতে পারবে তো? শালা ময়দা মেখে লুচি বানিয়ে দেবো, লুচি লক্ষ্মী। শালা কুচি কুচি করে ছিঁড়ে ফেলবো তোমার এই মিস্টার মুখার্জির চরিত্রের কাগজ। সত্যি? হ্যাঁ গো না গো, হ্যাঁ। আমার ছোঁয়া লাগলে তার মগজে আগুন ধরে যাবে, আর সহজে তাকে যদি কাজ করতে না পারে তো যৌবনের একটা ধাক্কা দিয়ে তার দেওয়ালার পেয়ালা আমি ভেঙে চুরমার করে দেব। তোর ভীষণ উত্তেজিত মনে হচ্ছে লক্ষ্মী। হবই তো রাজন, হবই তো আমি উত্তেজিত। তুমি কি জানো, আমি একটু আগে খবর পেলাম আমার স্নেহের ছোট বোন সরস্বতী, জানো, আমার ছোট বোন সরস্বতী আমার ভালোবাসার পুরুষ তমালকে রেজিস্ট্রি করে বিয়ে করছে। লক্ষ্মী। আর সেই খবরটা জানতে পেরে জানো আমার বাবা, আমার এই মুমূর্ষু বাবা চৌরাস্তার মোড়ে মাথা ঘুরে পড়ে গিয়ে। লক্ষ্মী, লক্ষ্মী তুমি বাড়ি যাবে না? কি করে যাব রাজন? টাকা চাই, অনেক অনেক টাকা, বাবার চিকিৎসা করার টাকা, তমাল সরস্বতী শুভ মিলনের উপহার দেবার জন্য উপহার কেনা টাকা। আজ তোমার টাকার অভাব হবে না লক্ষ্মী, একটু পরেই নতুন বাবু আসছেন। যত বাবু আসবে তত টাকা আসবে। আমি তোমার জন্য অনেক টাকা নিয়ে এসেছি সুন্দরী। আসুন আসুন বাবু মশাই, আসুন আমার কাছে, আসুন আসুন বাবু মশাই, আসুন আমার কাছে। ওনা দিয়ে মুখ থেকেছি লজ্জা করে কাছে, ওনা দিয়ে মুখ ঢেকেছি লজ্জা করে কাছে, ওনা দিয়ে মুখ ঢেকেছি লজ্জা করে কাছে, ওনা দিয়ে মুখ ঢেকেছি লজ্জা
তোমার লজ্জার ঘোমটাটা সরিয়ে দিলাম। চুপ আর একটা কথা না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে ঘৃণা করি। আমার জীবন থেকে শুধু এই দৃশ্যটা বাদ দিয়ে আমি আমার বাবার কাছে চললাম। বাবা, বাবা গো! আমার বাবা মরে গেছে। হ্যাঁ, কি আনন্দ যে হচ্ছে কি বলবো। আনন্দ হচ্ছে বলেই বাবার জন্য নিয়ে আসে এই আপেলটা আমি কামড়ে কামড়ে খাচ্ছি। কেননা আমার বাবা তো আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন আমাকে বলবে না, কার্তিক তোকে ভালো করে পাশ করতে হবে, এই সংসারে দুঃখ ঘোচাতে হবে। এই 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 এই, আমার বাবা কোথায় মরেছে জানো? এই রাস্তায় গো, রাস্তায় রাস্তায় রাস্তায়। কেমন করে মরেছে দেখবে? বেশ, তোমরা দেখো আমি আপেল খাই, আমি আপেল খাই, তোমরা দেখো, তোমরা দেখো আমি আপেল খাই, আমি আপেল খাই। দেখেছো তোমরা, কেউ দেখেছো? তোমরা দেখেছো? দেখেছো তোমরা আমার লক্ষ্মীকে একজনের সঙ্গে বেরিয়ে যেতে? দেখেছো? আমি যখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম তখন যেন মনে হলো একজোড়া লোমশ হাত লক্ষ্মীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? আমার লক্ষ্মী তাহলে এ হতে পারে না। তাহলে তাহলে লক্ষ্মীর পরনের ওই দামি দামি শাড়িগুলো তার মায়ের, তার বোনের, আমার কার্তিকের জন্য এত জিনিস সে কোথা থেকে আনছে? সে কোথা থেকে পাচ্ছে এত টাকা? আমার ওষুধ, আমার ইঞ্জেকশন, কার্তিকের বই, আমার পুরনো বাড়িটা সারার খরচের টাকা আমি আর ভাবতে পারি না। আমার লক্ষ্মীর চোখের তলায় আমি কালি দেখেছি। মাস্টারমশাই, 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 আপনি কি মাথা ঘুরে পড়ে গেলেন? চুই না, তোরা কেউ চুই না আমাকে। তোরা সব মায়াবি, তোরা সব মারে মুকুটের মেয়ে হয়ে তোর চোখের তলায় কালি পড়ে কি করে? মাস্টারমশাই, হ্যাঁ, আমার মেয়ে সরস্বতী হয়ে তুই লক্ষ্মী ভালোবাসাকে কেড়ে নিচ্ছিস কেন? কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছি। তোর মায়ের কথা শুনে তুই তমালের সঙ্গে মেলামেশা করিস। আমি বুঝতে পারি না ভেবেছিস? আমি বুঝতে পারি না ভেবেছিস? আমার হ্যাঁ, তোর জন্য কি আমার লক্ষ্মী রাত করে নাচে স্কুল থেকে বাড়ি গেলে আমাকে ঘুম পাইয়ে দিয়ে লোকজন কার সঙ্গে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না। মাস্টারমশাই ভীষণ ঘামছেন। এখন আমি কি করি? কাকে পাই এখানে? মাস্টারমশাই কিন্তু ঘামছেন কেন? তুই বিশ্বাস কর লক্ষ্মী, তুই বিশ্বাস কর। আমি তোমালকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার বলতে পারিস লক্ষ্মী কোথায় যায়, কার সঙ্গে যায়? হ্যাঁ, বলতে পারিস? তাহলে তোমার আমাকে বললো। আপনি কোনো চিন্তা করবেন না মাস্টারমশাই, লক্ষ্মী যেখানেই যাক, যার সঙ্গে যাক, আমি এক্ষুনি তাকে একটা চিঠি লিখে পাঠাচ্ছি। চিঠিতে আমি এমন কথা লিখবো যা পড়ে সে ঝড়ের বেগে ছুটে আসতে বাধ্য হবে। মাস্টারমশাই, আপনি এত কাঁদছেন কেন? শুধু আমি কাঁদছি না, আমার সব কাঁদছে, আমার সামনে সব কাঁদছে, আমার বিশ্বাস কাঁদছে, আমার সত্য কাঁদছে, আমার চোখের সামনে আলোর পৃথিবীটা কাঁদতে কাঁদতে অন্ধকারে। মাস্টারমশাই মারা গেলেন। আমি যে নতুন করে আমার বাবাকে হারালাম। মাস্টারমশাই, আপনি জানেন না আমি যে মনে মনে আপনাকে আমার বাবার জায়গায় বসিয়েছিলাম। বাবা!
এই এই তোমরা দেখলে তো আমার বাবা কি করে মারা গেল? এই কথাটা চুমকি দি একদিন বাড়িতে ছুটতে ছুটতে এসে দিয়ে গেল। তারপর আমি পাড়ার ছেলেদের সঙ্গে নিয়ে বাবার লাশটাকে শ্মশানে দিয়ে আমি আমার দিদিকে খুঁজতে এসেছি। আমার দিদি না এখনো বাড়ি ফেরেনি জানো। এই 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 তোমরা আমার দিদিকে দেখেছো? বলো না গো, তোমরা আমার দিদিকে দেখেছো? তোমরা কেউ দেখোনি? আমার দিদিটা যে কোথায় গেল? দিদি 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 কি হলো? কার্তিক অমন করে ছুটতে ছুটতে কোথায় গেল? মায়ের ঘর বন্ধ, বাবার ঘর অন্ধকার, ওরাই বা গেল কোথায়? বুঝেছি, বাবা হয়তো ঘর অন্ধকার করে শুয়ে আছে, আর মা তার মেয়ে জামাইকে নিয়ে বেড়াতে গেছে তার কোনো বান্ধবীর বাড়িতে। কারণ তমালের চিঠিতে তো পরিষ্কার লেখা আছে আজ তাদের রেজিস্ট্রি ম্যারেজ। তাদের কত আনন্দের দিন। আজ এই আনন্দের দিনে তুমি এত রাত করে বাড়ি ফিরলে কেন লক্ষ্মী? কি ব্যাপার নায়ক, তুমি একা যে? তোমার নায়িকা কই? নায়িকা নববিবাহিতা স্ত্রী সরস্বতী, সে তাকে ডাকো। আমি যে নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছি, কত কি দামি দামি উপহার নিয়ে এসেছি। হ্যাঁ, হিসেবে তোমার ভুল হয়নি, ওই ফুলগুলো কাজে লেগে যাবে। আর এই উপহারের জিনিসগুলো? লক্ষ্মী আরে বাবা, লজ্জার কি আছে? ডাকো ডাকো ডাকো, তোমার শাশুড়ি মাকেও ডাকো। আমি তার জন্য নিয়ে এসেছি দামি দামি বেনারসি শাড়ি। কি হলো, পাগল টাগল হয়ে গেলে নাকি আনন্দে? অমন করে হাসছো কেন নায়ক? নায়িকা যে কত বোকা হতে পারে সেই কথাটা ভেবে। কাকে তুমি নায়িকা বলছো? তোমার নায়িকা তো সরস্বতী। না না না, সরস্বতী আমার নায়িকা নয়। যদিও সে আমার নায়িকা হতে চেয়েছিল, কিন্তু তাকে আমি সেই সুযোগ দিইনি। আমার নায়িকা তুমি। আমি অনেক চরিত্রহীন নায়ক দেখেছি, কিন্তু তোমার মতো চরিত্রহীন আমি দেখিনি। কি বললে? আমি ঠিক বলছি, আমার বোনকে বিয়ে করার পর আমাকে তোমার নায়িকা বলতে লজ্জা করছে না? আর কত অভিনয় তুমি আমার সঙ্গে করবে চরিত্রহীন নায়ক? চরিত্রবতী নায়িকা? তাহলে শোনো, অভিনয় আমি আগে করেছি শুধু তোমাকে পাওয়ার জন্যে, আর আজ এই মুহূর্তে আমি কোনো অভিনয় করছি না। তার মানে সরস্বতীর সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজের কথা মিথ্যে। মিথ্যে? কিন্তু চিঠিটা, যে চিঠি এক ভদ্রলোক পৌঁছে দিয়ে গেছিলেন আমার নাচের স্কুলে। নাচের স্কুলে নয়, হোটেল কুইনে। হ্যাঁ, আমি যে জানতে পেরেছিলাম কোন নাচের স্কুলে কি নাচ শেখাচ্ছ তুমি। তবু তোমার বাবার অসুস্থতার খবর আর আমার সরস্বতী রেজিস্ট্রি ম্যারেজ, এই দুটো খবর আমি লোক মারফত চিঠি করে পাঠিয়েছিলাম তোমার চরিত্র বৃত্তির বড় বাজারে। কিন্তু বোকা তুমি, বুদ্ধিহীনা তুমি। তাই তুমি আমার অভিনয়টাকে সত্যি মনে করে তুমি তোমার নিজের জীবনটাকে মিথ্যে করে ফেললে। তুমি সত্যি সত্যি তুমি তাহলে সরস্বতীকে বিয়ে করনি? লোকে ভালোবাসা ভাবায়, কাঁদায়, পথ হারাবার জন্য হাতছানি দেয়, কিন্তু এত সহজে তার চরিত্র হারায় না। লক্ষ্মী, তুমি কি জানো লক্ষ্মী? না 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 না, আমাকে তুমি ছোবে না। কেন ছোব না? তুমি যে আমার লক্ষ্মী, তুমি যে আমার। কিন্তু আমি যে আর আমার নেই। তুমি তো জানতে পেরেছো আমি কি আমার চরিত্র মানুষের দেহে থাকে না লক্ষ্মী, চরিত্র থাকে মনে, মানসিকতায়। তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। না 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 তমাল, তা হয় না। আমি তোমাকেও ঠকাতে পারবো না। আর আমার স্নেহের বোন সরস্বতী, যে সত্যি এতদিনে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তাকেও কাঁদাতে পারবো না তমাল। দিদি, এখন এইসব কথাগুলো থাকবে দিদি। তুই বরঞ্চ আমার সঙ্গে আমার পাশের ঘরে চল।
আরে বাবা, বাবা বুঝি পাশের ঘরে তোদের ঘরেই আছে? এই কেমন আছে রে আমার বাবা? দিদি বল না রে, আমি যাবো একটু আমার বাবাকে দেখতে। বল না রে দিদি, বল না সরস্বতী, চুপ করে আছিস কেন সরস্বতী? আমার বাবা, বল না বাবা। আমাদের বাবা নেই রে দিদি। মা, মা তুমি সাদা শাড়ি মাগো, মাগো আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় বাবা? বলো না মা, আমি যে আমার বাবাকে তোমার কাছে রেখে গেছিলাম না। তোমার বাবা রাস্তায় মারা গেছেন, পাড়ার ছেলেরা তাকে শ্মশানে নিয়ে গেছে। আমি যাব, লক্ষ্মী, আমি যাবো তো আমার, হ্যাঁ, লক্ষ্মী, হ্যাঁ। আমি বাবার কাছে যাব। আমি বাবাকে কি জিজ্ঞেস করবো? বাবা, বাবা তুমি কার উপর অভিমান করে এখান থেকে পালিয়ে গেলে? চলো। আমার সঙ্গে আমার শ্মশানে যাও দিদি। না, ও পায়ে হেঁটে শ্মশানে যাবে না, রাজু, শ্মশানে যাবে আমার সঙ্গে গাড়িতে চেপে। কি এত সাহস তোমার রাজেন মল্লিক? আমি এক্ষুনি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। হোয়াট? রাজেন মল্লিককে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে? গলা ধাক্কায় কেমন রে লম্পট? তার আগে লতি মেরে তোর পাঁজরটা আমি ভেঙে দেবো। রাজেন মল্লিককে লাথি মারার স্পর্ধা কি জানিস হারামজাদা? এর শাস্তি মৃত্যু। মৃত্যু আমাদের নয়, তোর। লক্ষ্মী, 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 আমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কার্তিক, ওই ভদ্রলোক যখন জোর হাত করে এত ক্ষমা চাইছে, তখন একটা বুলেট চালিয়ে ওই জানোয়ারটাকে ক্ষমা করে দে ভালো। না না, কিন্তু পুলিশ আমাদের এক্ষুনি পুলিশ আসতে পারে। পুলিশ আসছে, পুলিশ। গুলির আওয়াজ শুনে পুলিশ আসছে। কি হবে রে, কি হবে রে দিদি, এখন কি হবে? কিছু ভাবতে হবে না মা, কিছু ভাবতে হবে না রে সরস্বতী। আমার চরিত্র ভক্ষকে খুন করার দায়ে আমি নিজের হাতে তুলে নিলাম। কে খুন করেছে? কে খুন করেছে? কে? আমি আপনি? আমি ইন্সপেক্টর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিপাই, অ্যারেস্ট করো। ইন্সপেক্টর, দয়া করে আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, কারণ আমার বাবার মৃতদেহ শ্মশানে পৌঁছে গেছে। আমাকে আমার মরা বাবার মুখটুকু দেখবার শেষ সুযোগ দিন প্লিজ। হ্যালো প্লিজ ইন্সপেক্টর। ছোট বাবু, আমি বড়বাবু বলছি। মহাদেব মুখার্জি বাড়িতে একটা মার্ডার হয়েছে, আপনি এই লাশটার পোস্টমর্টেমের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, বিশেষ কারণবশত ক্রিমিনালের সঙ্গে যেতে হচ্ছে শ্মশানে। শ্মশানে আমার বাবার চিতা জ্বলছে। ওই জ্বলন্ত চিতা, লেলিহান শিখা, কুণ্ডলি পাকানো ধোঁয়া, আমার ওই মরা বাবার কণ্ঠস্বর চুরি করে আমাকে যেন বলছে, তোমরা কি কেউ বলতে পারবে আমার লক্ষ্মী কোথায় গেছে? আমার লক্ষ্মী কখন বাড়ি ফিরবে? কেউ কি বলতে পারো আমার মেয়ে লক্ষ্মী কেমন আছে? তাই আমি চিতার থেকে চেয়ে চিতার পবিত্র আগুন স্পর্শ করে আমার স্নেহময় বাবার প্রশ্নের উত্তর দিচ্ছি। বাবা, আমি ফিরে এসেছি বাবা, আমি জীবন তীর্থ থেকে ফিরে এসেছি বাবা, আমি ভালো আছি, আমি ভালো আছি বাবা। তুমি যেন ভালো থেকো, তুমি যেন খুব ভালো থেকো বাবা। এই যন্ত্রণাময় সংসার থেকে পালিয়ে গিয়ে তুমি যেন সুখে দেখো, তুমি যেন সুখে। সব ঘটনার সাথী
শ্মশানে কাঁদছে শ্মশান